স্বাধীনতা সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত আমাদের দেশের বর্তমান ভূরাজনৈতিক পার্বত্য চট্টগ্রাম সমস্যা সম্পর্কে আমরা যারা স্বাধীন মানুষ তাদের মতামতের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট পারভেজ তালুকদার ভাই, আমি অ্যাড্রেস করছি না, আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ করে প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জাহিদুল করিম কোচি সাহেব, সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব, ইসলামী আন্দোলনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের জান্নাত ভাই, মুজিব ভাই, সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিতি এবং বিজ্ঞ সুধীমণ্ডলী, আসলে আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আগে যারা আলোচনা করেছেন আমি তাদের চেতনা এবং তাদের স্পিরিট এবং তাদের ভাববেগের সাথে সম্পূর্ণভাবে একমত। বিশেষ করে কিছু ডাটা দিয়েছেন আমাদের সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব, এরপরে আমাদের সম্মানিত মুজিব ভাই দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংগ্রাম করে আসছেন। ওনার যৌবন থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় নিয়ার অ্যাবাউট 40 বছরের কাছাকাছি সংগ্রাম করছেন। আমি এই পার্বত্য চট্টগ্রামের সাথে ওতপ্রোতভাবে 1988 সাল থেকে জড়িত। যখন প্রেসিডেন্ট এরশাদ স্বৈরাচার সরকার যাকে বলা হয়, উনি যখন পার্বত্য চট্টগ্রামের 1900 হিলট্যাক্ট ম্যানুয়ালের ভিত্তিতে 2টা আইন করে উনি জেলা পরিষদের নির্বাচন দিলেন, সেই নির্বাচন থেকেই ওতপ্রোতভাবে জড়িত। 1991 সালে স্বৈরাচারের পতনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেই সরকার, বিএনপি সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের আমি 2টা কমিটিরই সদস্য ছিলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি, পার্লামেন্টারি কমিটি, সেটাতে আমাদের জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। আরেকটা কমিটি ছিল যেটা হলো রিপাট্রিয়েশন, অর্থাৎ আমাদের শরণার্থী রিপাট্রিয়েশন কমিটি, সেখানেও কাজ করেছি। ইন্ডিয়াতেও প্রায় 6টা জনসভায় তৎকালীন পররাষ্ট্র স্টেট মিনিস্টার যিনি ছিলেন আবুল কালাম মরহুম আজাদের নাতি, ওনার আন্ডারে 6টা, আমাদের কর্নেল অলি আহমদ বীর বিক্রম শ্রদ্ধেয় নেতা, উনি সহ প্রায় 6টা জনসভায় ত্রিপুরাতে গিয়ে সেখানে বক্তব্য রেখেছিলাম। আসলে এখন পার্বত্য চট্টগ্রাম নয়, পুরা চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ব্যক্তিগত মত হলো বিশাল একটি হুমকির সম্মুখে আমরা পড়েছি। 1, 2 হলো যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর কি থাকবে। আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এইখানে, এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছি, যেহেতু আজকে সময় নাই। চট্টগ্রাম বন্দর রক্ষা না হলে ইকোনমিক্যাল রিজনাল যেগুলো আছে সেগুলো যদি এখন হুমকির সম্মুখীন হয়, আমাদের আর্মিরা আজকে হুমকির সম্মুখীন। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা বিষয় যেটা মুজিবুল হক সাহেব তুলে ধরেছেন, 1997 সালের 2রা ডিসেম্বর এই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা 18 বছর আমাদেরকে শাসন করলেন, ওনারা যে চুক্তিটা করলেন 97 সালে, 54% বাংলাদেশের স্বাধীনগামী মানুষের কোনো অধিকারেই সেখানে থাকবে। এই জন্যে আজকের এই আলোচনায় বিশেষ করে স্বাধীনতা সুরক্ষা আপনাদেরকে আন্তরিকভাবে প্রাণ থেকে দোয়া করছি যে আসলে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে স্বাধীনপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। এবং এই মেসেজগুলো, পার্বত্য চট্টগ্রামের মেসেজগুলো সিলেটবাসী জানে না, রংপুরবাসী জানে না, বগুড়াবাসী জানে না। এমনকি আমরা যেই স্লোগান দিচ্ছি ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা, সেই ঢাকাবাসীরাও পার্বত্য চট্টগ্রামের বিষয়টা জানে না। ঢাকাতে প্রেস ক্লাবে একটা সম্মেলন করলাম, আমাকে সেখানে গেস্ট হিসাবে নিয়েছিল, সেখানে গিয়েছিলাম, অনেক বক্তব্য রাখলাম, পেপারগুলোতে দেওয়া হয়েছে। কিন্তু জনগণকে তো সচেতন করতে হবে। আমরা বেশি ইতিহাস বলে যাওয়া একটা জাতি, যেই বঙ্গভঙ্গ রথ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা যদি 400 বছরের ইতিহাস ঘাটেন, আজ মুজিব সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন 1947 সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ফসল, সেই ফসলগুলা নিয়ে গেল একটা সম্প্রদায়ের গোষ্ঠী,
যারা হাজার হাজার প্রাণ দিল তাদের নামটাই সেখানে 1947 সালের পূর্ব যেই বিশাল ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফকির আন্দোলন, তিতুমিরের আন্দোলন, বাঁশের কিল্লার আন্দোলন, তারপরে মজনু আন্দোলন, শরীয়তুল্লাহর আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, দেশরক্ষা আন্দোলন, জমিদারদের উচ্ছেদের আন্দোলন, এগুলোর ইতিহাস সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছে। তো আজকে আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু আমি আপনাদের সব স্বাধীনতা সুরক্ষা আপনারা যে কাজ করছেন আন্তরিকভাবে। আমার পরিচয়টা উনি মৌলানা মোহাম্মদ, আমি আসলে আলেম না, আমি স্কুল কলেজে লেখাপড়া করে সামান্য দূর এসেছি। আমার আসল নাম হলো শাহজাহান চৌধুরী। তো আমার নামটা শাহজাহান চৌধুরী, আমি মৌলানাও না, আমার সংক্ষিপ্ত নাম শাহজাহান চৌধুরী। তো আমি সাবেক মহানগরী দায়িত্ব পালন করেছি। এখন আমি একজন ভারপ্রাপ্ত আমিরকে দায়িত্ব দিয়েছি। যেহেতু কেন্দ্র আমাকে কিছু সার্ভিস দেওয়ার জন্য আহ্বান করেছেন, আমি সেখানে সার্ভিস দেব। আমি এখন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় শৌরা সদস্য, এটাই আমার পরিচয়। আপনারা যখনই আমাকে ডাকবেন আমি আসব। তবে আমার আবেগ ভরা দিল দিয়ে বলতে চাই, চট্টগ্রাম বন্দর যদি না থাকে, 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 দলীয় জোট আমাদের এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে কাজটা করেছিল, এনসিসিটি যেটা বলা হয়, 2000 কোটি টাকা ব্যয় করে বন্দরকে যে অবস্থানে এনেছে, সেইখান থেকে যদি আজকে বন্দরটা, বিশেষ করে সালমান এফ রহমান যিনি কারাগারে আছেন, উনি যেইভাবে বিদেশের সাথে চুক্তি করে আমাদের চট্টগ্রামকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ফেনীর নদীর আজকে ভারতের সাথে চুক্তি আজকে শেখ হাসিনা সরকার করেছেন। সেখানে তো আমার মনে হয় আমরা চট্টগ্রাম নাই, এমন ম্যাপের একটা কোণার মধ্যে আমরা। এখন এই ফেনীতে যেই চুক্তিটা করেছেন, এইখান থেকে তিস্তা, ফারাক্কা, ফেনী, এই পানি সমস্যা, এই সব কিছু মেলায়া আসলে আমরা এখন টোটাল স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। 1971 সালে রক্তে কেনা আমাদের স্বাধীনতা, আমাদের লক্ষ যুবক প্রাণ দিয়েছে। সেই শহীদের যেই চেতনা ছিল বৈষম্যহীন, সেই বৈষম্য 54 বছরে হতে হতে শেষ পর্যন্ত 2024 সালে 36শে জুলাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার প্রায় 2000 তরু তাজা প্রাণ যুবক ভাইরা রক্ত দিল। এর মধ্যে সবচেয়ে ব্যথা হলো 140 জন শিশু এবং কিশোর নিজের বাসায় থেকে আন্দোলন না করে নিজের মায়ের কোলে হেলিকপ্টারের চার্জ লাইটের গুলির মাধ্যমে ব্যালকনিতে, যেমন একটা মেয়ের ইতিহাস আপনারা পত্রিকায় পড়েছেন, হেলিকপ্টার আসলো, আব্বুকে বলল, আব্বু ঝিকঝিক 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 হেলিকপ্টার আসতেছে। বাপের কুল থেকে, মায়ের কুল থেকে, বিছনা থেকে দৌড়ে গিয়ে ব্যালকনিতে গেল, ওই চার্জ লাইটের গুলি এসে ওই কিশোরী আমার মেয়ে, বাংলাদেশের মানুষের সবার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এই যে ইতিহাস, বৈষম্য বিরোধীতে আমার 140 জন শিশু কিশোর রক্ত দিল, আজকে প্রায় 40,000-এর কাছাকাছি আহত। তাই আজকে স্বাধীনতা সুরক্ষা পরিষদে আপনারা যারা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বিজ্ঞ আলোচনা করেছেন। চলুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা আজকে আগামী দিনে একটা নির্বাচনের সুন্দর, ইতিহাসের সবচেয়ে সৌন্দর্যতম, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় উপদেষ্টা যে রুটম্যাপ দিয়েছে, এটার অনুসারে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ এবং একটি কল্যাণময়, মানুষের কল্যাণে মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এবং স্বাধীনতা সুরক্ষা পরিষদে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমাদের অ্যাডভোকেট পারভেজ তালুকদার সহ আরও অন্যান্য যারা, আমাদেরকে অনেক সময় দিতে হবে। শুধু এই আলোচনায় শেষ হবে না, এই আলোচনা আমরা রাজপথে নিয়ে যেতে হবে, এই আলোচনা জনগণের কাছে নিয়ে যেতে হবে, এই আলোচনা আমাদের সুশীল সমাজ, আলেম, ওলামা, ইমাম, মসজিদের, মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের শিক্ষকবৃন্দ সবার কাছে এই আলোচনা চলে যেতে হবে। সর্বোপরি তরুণ ছাত্র সমাজ, যারা আগামী দিনে 4,37,00,000 মানুষ আগামী দিনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এমনি তো আমাদের ভোটার সংখ্যা প্রায় 12 লক্ষের কাছাকাছি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যারা অতীতে একদিনের জন্য ভোট দিতে পারে নাই, এমনকি মেম্বারি ভোটও দিতে পারে নাই, আজকে 4,37,00,000 মানুষ অপেক্ষা করছে। তাদেরকে আমাদের কাজের সাথে সম্পৃক্ত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে।
চিটং কলেজের ছাত্রদেরকে, মহসিন কলেজের ছাত্রদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদেরকে, কমার্স কলেজের ছাত্রদেরকে, সিটি কলেজের ছাত্রদেরকে, দারুল উলুম আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে, বাইতুশ্বর মাদ্রাসার ছাত্রদেরকে, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ধর্মীয় প্রতিষ্ঠান, তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দেশকে রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অসম্ভব একটি সংকটময় মুহূর্ত চলছে। মুজিব ভাই ভালো বলেছেন, আমি আসলে চিন্তা করতে পারি না কি পরিমাণ সেইখানে বিদেশি আধিপত্যের মাধ্যমে এই দেশটাকে একটা 54% বাংলা দেশের মানুষ, আর ওইদিকে আরকান সমস্যা, রোহিঙ্গা সমস্যা, কি পরিমাণ। আমার লোহাগাড়াতেই একটা ইউনিয়নে তারা নেমে বাজারের মধ্যে বাজার করে আবার কিডন্যাপ করে নিয়ে যায়, 10,000, 20,000, 30,000, 2 লাখ টাকা দিয়ে ছেড়ে দিই। অর্থাৎ চরম্বা লোহাগাড়ার পূর্ব সীমানা, বান্দরবনের শেষ সীমানা। তো একটা ইউনিয়ন যদি আমার লোহাগাড়া, 2টা ইউনিয়নের অর্ধেক যদি সেখানে পার্বত্য চট্টগ্রাম এবং আরকান আর্মিরা এসে ক্যাম্প করে, তাহলে দেশের স্বাধীনতা কি আছে? আমি এইটাই প্রশ্ন করি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এতগুলা সেনাবাহিনী আজকে নিহত হলো, শাহাদাত বরণ করলো, তাদের কোনো বিচার আমরা করতে পারলাম না। এইগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অতীতে যেই কোনো সংকটে, যেই কোনো কাজে আমাকে আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের সাথে থাকবো। বসবাস করি। শাহজাহান চৌধুরী সাহেব সরকারি লোহাগাড়া থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক ভূমিকা তিনি রেখেছেন, অনেক কথা বলেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, এখনো তিনি বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। আর আমার জান্নাত ভাই আমার প্রিয়, উনিও ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন। আসলে বক্তব্য আমি রাখবো না, কারণ হচ্ছে শাহজাহান চৌধুরী সাহেব অনেক ব্যস্ত সময় পার করছেন। ওনার আরো 2-4টা প্রোগ্রাম আজকে রয়েছে। আমি 2-4টা পয়েন্ট শুধু মেসেজ আকারে দিব, যেটা আপনাদের সবার প্রয়োজন। আগামী দিনে আমি আশা করব, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আগামী সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আজকের প্রধান আলোচক শাহজাহান চৌধুরী সাহেব সংসদে যাবেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা করবেন, কিছু সিদ্ধান্ত নেবেন। আমি যেটা বলবো, পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার 54 বছরে কিন্তু বৈষম্যের শিকার বিশাল। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্যের কারণে, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি বৈষম্যের কারণে, বাংলাদেশে 24শে আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্যের কারণে। কিন্তু সেই বৈষম্য থেকে কিন্তু আমরা রেহাই পাইনি। আজকে 54 বছর যাবৎ এই বৈষম্য কিন্তু আমাদের উপর চলছে বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে আমাদের 13,295 বর্গ কিলোমিটার এরিয়া, 3টা জেলা, 3টা সার্কেল, একটা আঞ্চলিক পরিষদ, 3টা জেলা পরিষদ, একটা উন্নয়ন বোর্ড, একটা টাস্ক ফোর্স, 3টি সংসদীয় আসন, একটি মন্ত্রণালয়, 276টি মৌজা, 121টা ইউনিয়ন, 7টি পৌরসভা, 26টি উপজেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। সুতরাং আমরা এটাকে অবিচ্ছেদ্য অংশ বলে বলে আসলে করে ফেলছি। এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ কেন? এটা বাংলাদেশেরই একটা অংশ, অবিচ্ছেদ্য হতে যাবে কেন? 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি বাংলাদেশ হয়ে থাকে, পাকিস্তান সেনাবাহিনীর সেনা সদস্য মুন্সি আব্দুর রৌফ রাঙ্গামাটির নানিয়ারচরে তার সমাধি রয়েছে, বীর শ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন। তার মানে ওখানে যারা বাংলাদেশি বাঙালি মুসলিমরা ছিল, তারাও সেখানে মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং এটা আমাদের স্বাধীন দেশের অংশ, অবিচ্ছেদ্য হতে যাবে কেন? তো আমি যেটা বলতেছিলাম যে ভারত বিরোধী অনেক কথা এখানে এসেছে, ভারত আমাদের বন্ধু না শত্রু। ভারত তো কোনোদিন আমাদের বন্ধু হতেই পারে না, জান্নাত ভাই যেটা বলেছে। এবং ইতিহাস প্রথম থেকে কিন্তু ইতিহাসের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের প্রায় 60,000 আলেম শহীদ হয়েছিলেন। দিল্লি ন্যাশনাল পার্কে স্বনামধন্য আলেমদেরকে গাছের সাথে বেঁধে বেঁধে তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস পড়লে আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদাদের কথা, আমাদের স্বনামধন্য আলেমদের কথা কিন্তু আমরা সেখানে দেখতে পাই না। বৈষম্য সেখান থেকে শুরু হয়েছে। এই ইতিহাস পরিবর্তন করতে হবে।
সঠিক সত্য ইতিহাস উদ্ঘাটন করে ইতিহাসের নতুন অধ্যায় রচিত করতে হবে। যেই ব্যক্তি যাকে কবিগুরু বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় করার সময় সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেছিলেন যে এখানে বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন নাই, আর যারা হাজার হাজার কোটি টাকার জমি দিয়েছিল নবাব স্যার সলিমুল্লাহ, তাদের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলাদ হয় না, জন্মদিন মৃত্যু দিবস পালন হয় না। যিনি বিরোধিতা করেছিলেন তার সাহিত্য কবিতা সেখানে পড়ানো হয়। এই হচ্ছে আমাদের ইতিহাস। সেই ইতিহাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যে মেসেজটা দিতে চাই, বিশেষ করে শাহজাহান চৌধুরী সাহেবকে উদ্দেশ্য করে বলবো, জান্নাত ভাইরা আছেন, রাজনীতিবিদরা সকলে আছেন, আপনারা বিশেষ করে মিডিয়া চাইলে অনেক পরিবর্তন করতে পারে। এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 36,000 বাঙালি শহীদ হয়েছে সেখানে বসবাস করতে গিয়ে, এবং 1,000-এর উপরে সেনা সদস্য সেখানে শহীদ হয়েছে। আজকেও একটা শহীদ দিবস, শহীদ উমর ফারুক ত্রিপুরা। তার অপরাধ, সে ত্রিপুরা সম্প্রদায় থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকের দিনে তাকে এশার নামাজ পড়ে ঘরে যাওয়ার সময় তার ঘরের দরজায় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক কিছু হয়েছে, মামলা করেছি, আজ পর্যন্ত একজন আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি। তার পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা অনেক কাজও করেছি। এবং আজকে এই মুহূর্তে গত 1 মাসে বান্দরবন থেকে 3টা অপহরণ হয়েছে, 3 জনে বাঙালি মুসলিম। তাদের কোনো হদিস আমরা কিন্তু পাচ্ছি না। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সুতরাং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের পরিষ্কার বক্তব্য, এই বৈষম্য, এটা আমরা বৈষম্য থেকে পরিত্রাণ চাই। 97 সালের 2 ডিসেম্বর যে চুক্তি হয়েছিল, এটা কখনো শান্তি চুক্তি হতে পারে না। এই চুক্তির মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, আর এই চুক্তিটা ছিল বৈষম্য। কারণ 54% বাঙালির কোনো প্রতিনিধি ওই চুক্তি করার সময় আলোচনার ডায়লগের ছিল না। এবং পার্বত্য চট্টগ্রামে যারা 1000 সেনা সদস্য জীবন দিয়েছে, একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও সেই ডায়লগ কমিটিতে ছিল না কিন্তু। সুতরাং এটা একটা অসম চুক্তি। আমাদের এই মুহূর্তে দাবি, এই চুক্তি বাতিল করতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আমি দিব। এই চুক্তি আমরা বাতিল চাই। আমাদের 1036 কিলোমিটার বর্ডার সীমান্ত অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত হওয়ার কারণেই বাইরে থেকে এসে সন্ত্রাসীরা এসে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা নির্ভয়ে পালিয়ে যেতে পারে। এই 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে, বিজেপির বিউপি ক্যাম্প করে, কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তের ভিতরে আবার নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করে আমাদের সীমান্তকে রক্ষা করতে হবে। না হয় বিদেশের এই ষড়যন্ত্রকারী থেকে আমরা রেহাই পাবো না। তারপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন, 1 বৈশাখকে কেন্দ্র করে আমার আগের যিনি বক্তা তিনি ভালো বলেছেন যে আরাকান আর্মি থানসি এলাকায় এসে তারা নববর্ষ উদযাপন করেছে। আচ্ছা, সেখানে তাদেরকে যখন বলা হলো যে তোমরা এখানে কেন আসলা, তারা বলেছে এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ, এটা আমাদেরই দেশ, এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ, এই জন্য আমরা এসেছি। ষড়যন্ত্র কোথায়, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। জেএসএ সিপিডিবির কথা অনেকে বলেছেন স্বায়ত্তশাসন জুমল্যান্ড, তারা স্বায়ত্তশাসনের নামে, জুমল্যান্ড প্রতিষ্ঠার নামে আরেকটা রাষ্ট্র পরিচালনা তৈরি করতে চায়। সেই রাষ্ট্রটা কিন্তু খ্রিস্টান রাষ্ট্র। এখানে খ্রিস্টানাইজেশনের যে প্রকল্প চলছে, এটা আপনার দক্ষিণ সুদান, পূর্ব তিমুরের মতো এই অঞ্চলকে, শুধু এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, এখানে আসাম, ত্রিপুরা, মিজোরাম, চীন রাজ্য সহ মিলে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র। এখানে ইসরায়েলের মুসাদ স্বয়ং এসে কাজ করছে এবং তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্টটা যারা দিচ্ছে, আমরা আগামীতে আরেকটা নতুন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। এই জন্য আপনাদের জানা দরকার যে তাদেরকে সমস্ত টাকা পয়সার যোগান দিচ্ছে কিন্তু ইউএনডিপি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে সেখানে খ্রিস্টানের এই কর্মকাণ্ড পরিচালনা করতেছে। তাদের কার্যক্রম বন্ধ করতে, এবং 246টা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এই চুক্তির কারণে, যার কারণে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে। 246টা সেনা ক্যাম্প পুনরায় গঠন করতে হবে, নতুন নতুন সেনা ক্যাম্প, নতুন নতুন ক্যান্টনমেন্ট করতে হবে। আপনার সবচেয়ে বড়, জান্নাত ভাই আক্ষেপ করে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে গিয়ে আমরা জমি কিনতে পারি না। আমার শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরী সাহেব ভালো বলতে পারবেন যে কেন জমি কিনতে পারে না। পার্বত্য চট্টগ্রামে যে 13টা উপজাতির বসবাস, তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের বাড়ি গাড়ি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, চাকরি করতেছে এবং তারা জমি কিনতে পারতেছে।
বাংলাদেশের এমন কোন শহর নেই যে শহরে তাদের জমি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তারা কিনতে পারতেছে। কিন্তু এখন আপনি পার্বত্য এলাকায় গিয়ে জমি কিনতে পারবেন না। তার একটাই কারণ, সে কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রচলিত আইন, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম শাসিত হয় না। সেখানে 1900 সালের হিলটেক ম্যানুয়াল দিয়ে রীতি প্রথা পদ্ধতির মাধ্যমে এই শাসনবিধি দিয়ে পরিচালিত হয়। আমরা হাইকোর্টে রিট করেছি, হাইকোর্ট কিন্তু এটাকে এই রায় বাতিলের জন্য, 1900 সালের হিলটেক ম্যানুয়াল বাতিলের জন্য আমরা হাইকোর্টে রিট করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। হাইকোর্ট কিন্তু এটাকে ডেড ল আখ্যায়িত করে এটাকে বাতিল করার জন্য একটা রায় দিয়েছে। পরে এটা এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এটা আছে। আমরা গত তারিখে এটা আমরা ফেস করেছি অ্যাডভোকেট পারভেজ তালুকদারের নেতৃত্বে। সুতরাং এই হিলটেক ম্যানুয়াল বাতিল করতে হবে। আমি শাহজাহান চৌধুরী সাহেবের কাছে বিনয়ের সাথে আবেদন করবো, আপনি পার্লামেন্টে অবশ্যই ইনশাল্লাহ যাবেন, আপনি সুস্থ থাকবেন, সুস্থ থেকে আমাদের জন্য কাজ করার জন্য সুস্থ থাকবেন, আমরা দোয়া করি। আপনি এই হিলটেক ম্যানুয়াল অবশ্যই বাতিল করতে হবে। এটা যদি বাতিল করা না যায়, আপনি কোনোদিনও জমি কিনতে পারবেন না সেখানে গিয়ে। বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক আইনে পার্বত্য চট্টগ্রাম চলতে হবে। এক দেশে তো দুইটা আইন চলতে পারে না। তারপরে হচ্ছে আপনার সকল ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে বৈষম্য, সকল ক্ষেত্রে পার্বত্য এই 1900 সালের হিলটেক ম্যানুয়ালের কারণে বৈষম্য কোথায় কোথায় হচ্ছে। পাড়াতে কারবারি, যারা বিচার আচার করে সমস্ত কারবারি পাহাড়ি, মৌজার হেডম্যান 276টা মৌজার হেডম্যান, সমস্ত হেডম্যান পাহাড়ি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি, 3টা সার্কেল চিফ পাহাড়ি, 3টা জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি, একটা আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পাহাড়ি, একটা টাস্ক ফোর্সের চেয়ারম্যান পাহাড়ি, একটা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি, 3টা সংসদীয় আসনের সংসদ সদস্যরা পাহাড়ি, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী তাও পাহাড়ি। বাঙালিদের জন্য নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু সেখানে রাখা হয় নাই। সুতরাং এই হিলটেক ম্যানুয়াল বাতিল করে এই বৈষম্য যদি দূর করা না যায়, তাহলে কোনোদিন আমরা সঠিক পথে আমরা আসতে পারবো না। তারপরে করিডোরের কথা বলা হয়েছে, আমরা করিডোর কোনোভাবে দিতে চাই না। মানবিক করিডোর বলতে কোনো করিডোর সেখানে নাই। এখানে আরাকান আর্মি যে করিডোর চাচ্ছে, আজকে মানবিক করিডোরের নাম করে যদি এই করিডোর দেওয়া হয়, এই করিডোরে আমাদের কাল হয়ে দাঁড়াবে। এই করিডোর দিয়ে দেশ বিদেশ থেকে অস্ত্র আসবে, মাদক দ্রব্য আসবে, এবং আমাদেরকে আবার পুনর্দখল করে। এমনি আমরা ভয়ে আতঙ্কিত আছি। আমাদের ভূগোলের প্রফেসর সাহেব ভালো কথা বলেছেন, আরাকান আর্মি যখন আরাকান স্টেট দখল করে নিল জান্তা সরকার থেকে, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আরো বেশি এখন তারা উৎসাহিত হয়েছে যে আরাকান আর্মি যদি মিয়ানমারের জান্তা সরকারকে পরাজিত করে আরাকান স্টেট দখল করতে পারে, তাহলে আমরা কেন পার্বত্য চট্টগ্রাম দখল করে আলাদা একটা জুমল্যান্ড, একটা স্বাধীন রাষ্ট্র করতে পারবো না? সুতরাং তাদেরকে করিডোর দেওয়া মানে এটা আমাদের জন্য অনেক বড় একটা মরণ ফাঁদ হয়ে যাবে। খ্রিস্টানাইজেশনের কথা আমি বলেছি, আমরা ইউএনডিপির কার্যক্রম বন্ধ করার জন্য আন্দোলন ইনশাল্লাহ শুরু করব বর্ষার পরে। দয়া করে আপনারা আমাদেরকে সেই দিকে দৃষ্টিপাত দিবেন এবং সহযোগিতা করবেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মার্কিন সহায়তায় ইউক্রেন সহ বিভিন্ন দেশের যোদ্ধারা মিজোরাম হয়ে ঢুকেছে মিয়ানমারে। সেই মিজোরামের পার্শ্ববর্তী মিয়ানমারের চীন রাজ্যে রাস্তায় রাস্তায় তোরণ নির্মাণ করে এইসব দুর্ধর্ষ সন্ত্রাসীদের যুদ্ধদেরকে স্বাগত জানানো হয়। এতে লেখা রয়েছে ওয়েলকাম টু ক্যাম্প ভিক্টোরিয়া চীনল্যান্ড। সুতরাং আলামতটা এখন আমরা কি দেখতে পাচ্ছি? সুতরাং আমি আর অনেক বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এই মেসেজটুকু দিলাম, আমরা বাঁচতে চাই, আমরা বৈষম্য চাই না। তুষামত করে আলোচনা করে কখনো সমস্যার সমাধান হয় না। আমি একটা পয়েন্ট বলবো শুধু, এই যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী একদিনে ইসাইরা 70,000 মুসলমানদেরকে শহীদ করেছিল। তারপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। তিনি চাইলে সমস্ত ইসাইদেরকে তিনি মারতে পারতেন, তিনি ক্ষমা করেছেন। ক্ষমা হলো ইসলামের মূল বিষয়, কিন্তু সব জায়গায় ক্ষমা করা যায় না। যদি সব জায়গায় ক্ষমা হতো, তাহলে আরবে মধ্যপ্রাচ্যে যে আইন, কোরআনী আইনের মাধ্যমে যে কতল যে রাখা হয়েছে, এটা তো ক্ষমা করে দেওয়া যেতে পারত।
সুতরাং পার্বত্য চট্টগ্রামে 70,000 বাঙালিকে যারা খুন করেছে, শহীদ করেছে, 1,000 সেনা সদস্যকে যারা মেরে ফেললো, প্রতিনিয়ত ধর্ষণ সেখানে হচ্ছে, অপহরণ হচ্ছে, তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান হবে না। তুষামত করে কোনোদিন আলোচনা হয় না। ধর্ষক আর ধর্ষিতাকে কোনোদিন এক বাড়িতে থাকতে দেওয়া যায় না। খুনি আর খুনের শিকারকে কোনোদিন এক বাড়িতে বসবাস করতে দেয়া যায় না। যে অঞ্চলে দেশ রক্ষাকারী বাহিনীকে দেশের আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে, সে অঞ্চলের সার্বভৌমত্ব বলে আর কিছুই থাকে না। এটা এমনি হুমকির মুখে পড়ে আছে। সুতরাং আমাদের দাবি, এখানে আপনারা আছেন, আমি বাংলাদেশের অনেকগুলো ইসলামী দলের সাথে আমি কথা বলেছি, আমি পরিষ্কার বলেছি পার্বত্য চট্টগ্রামে আপনারা কলেমার দাওয়াত নিয়ে আসেন, তাবলিগ নিয়ে আসেন। আমরা পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাস মুক্ত করে পার্বত্য চট্টগ্রামে আমরা বিজয় অর্জন করব। শাহাদতের তামান্না নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে আছি ইনশাল্লাহ। জেহাদের ময়দানে আমরা শহীদি মৃত্যু আমরা আল্লাহর কাছে কামনা করি। স্বাভাবিক মৃত্যু চাই না, ঘরে পরে ব্যারাম হয়ে থাকবো, স্বাভাবিক মৃত্যু সেটা চাচ্ছি না। দ্বীনের জন্য, কলেমার জন্য, সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামে জিহাদ করে বুলেটের মাধ্যমে শাহাদতের মৃত্যু কামনা করি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ, আমরা পারি বিচ্ছিন্নতাবাদীদেরকে যে কোনো মুহূর্তে আমরাও প্রয়োজন হলে অস্ত্র হাতে নিয়ে আমরা যুদ্ধ করতে পারি, বাট আমরা শান্তিতে বিশ্বাস করি। আজকে 54 বছর তুষামত করে 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 দর্শকদের সাথে, খুনিদের সাথে, সন্ত্রাসীদের সাথে আলোচনা করে করে সবচেয়ে বেশি জঘন্য কাজ যেটা হয়েছে 97 সালের 2 ডিসেম্বর, জেনে শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার হত্যার বিচার উনি করেছেন। যুদ্ধ অপরাধীদের বিচারের নামে অনেক বড় বড় আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন। সেই বিচারগুলি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের 36,000 বাঙালির খুনির গাড়িতে তিনি লাল সবুজের পতাকা দিয়েছেন। এটা আমরা কোনোদিন মানতে পারি না। এই খুনির বিচার করতে হবে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে এই খুনের তার বিচার নিশ্চিত করতে হবে। বাতিল করে চুক্তি, তার গাড়ি থেকে লাল সবুজের পতাকা নামাইতে হবে। সুতরাং আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমি শুধু লাস্ট এইটুকু আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা 26টা উপজেলা, আমি বলেছি 121টা ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামে আমরা জানও দিব, মালও দিব। আপনারা কলেমার দাওয়াত নিয়ে আসেন, পাড়ায় মহল্লায় মসজিদ মাদ্রাসা তৈরি করেন, ওই মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন, আমরা সহযোগিতা করব। সেইখানে আমার যে ভাই বক্তব্য রেখেছে যে 18 বছর যার হয়েছে তার সেনা বাহিনীর ট্রেনিং নেওয়া দরকার, সেখানে সেনাবাহিনীর ট্রেনিং হবে, সেখানে আমরা যোদ্ধা তৈরি করব এবং আমরা জিহাদ করব। আমার এই দেশকে আমি অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। এই দাওয়াত রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই জায়গাটা বাংলাদেশের কাছে একটি ক্ষত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। 1941 যখন লন্ডন ইঙ্গো মার্কিন একটি মিটিং হয়েছিল, সেই মিটিং এ একটি সিদ্ধান্ত ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের আরাকান অঞ্চল যদি মারবার, সেগুলো নিয়ে একটি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পায়রা। সেই থেকে আজ পর্যন্ত অদ্যাবধি সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। ডিসকভারি অফ ইন্ডিয়া, সেই বইয়ের মধ্যে একটি সুন্দর শব্দ লিখেছিলেন, ছোট ছোট রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ আমাদের মতো যেগুলো ক্ষুদ্র ও ছোট রাষ্ট্র, তাদের অস্তিত্ব নিয়ে একটি প্রশ্ন কিন্তু তখনই তোলা হয়েছে, যে আজকের বিষয় নয়, দীর্ঘদিনের একটি ষড়যন্ত্র। 1973 সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে, আপনারা হয়তো জানেন। ফেনী নদীর পাশে এই ফেনী ও মহরী নদী আছে, আপনারা জানেন এই নদীর উপরে 2টা ব্রিজ আছে, একটা বাস, একটা ট্রেন। এই দুটি ব্রিজ যদি কোনো কারণে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীনতা বিভক্ত হওয়ার পরে বাংলাদেশের কুমিল্লা ক্যান্টনমেন্টকে সবচেয়ে শক্তিশালী ক্যান্টনমেন্ট করা হয়েছে। যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, তাহলে চিটাগং থেকে কখনোই ফেনী নদী এই এলাকাকে সংরক্ষণ করা সম্ভব হবে না, সেনাবাহিনী মার্চ করতে পারবে না। তো কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে মার্চ করতে হবে, যার কারণে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টকে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ক্যান্টনমেন্ট করা হয়েছে। এই করতে যে আমাদের সেই থেকেই
আমাদের অর্থনৈতিক প্রেসারে পড়তে হয় এই জায়গাটাকে পরিচালনা করতে গিয়ে। 2012 সালে 19 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের 67তম পররাষ্ট্রমন্ত্রী, উনি যখন বাংলাদেশ সফর করে গেলেন, যখন ফিরে যান তখন ঢাকা আন্তর্জাতিক যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বক্তব্য দিয়ে গেলেন এবং বললেন সেন্ট মার্টিন তাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার ভূখণ্ড গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আপনারা দেখুন আমার সাংবাদিক বন্ধুরা যারা রাষ্ট্রের পঞ্চম পিলার, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক ভাইরা একটি রাষ্ট্রকে সুপথে সুন্দরভাবে সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রাখতে হয় এবং রাখতে পারেন। তাহলে আমার সেন্ট মার্টিন কেন? আমি এখানে বিজ্ঞ রাজনীতিবিদরা আছে, প্রেস ক্লাবের দায়িত্বশীলরা আছেন, একটু স্মরণ করে দিই আপনাদের। সেন্ট মার্টিন এমন একটা জায়গায় অবস্থিত, যদি সেন্ট মার্টিনের উপর একটি সামরিক ঘাঁটি কেউ স্থাপন করতে পারে তাহলে বা সেন্ট মার্টিন থেকে 4827 কিলোমিটার পূর্বের দিকে এবং 4827 কিলোমিটার পশ্চিমের দিকে প্রায় 9000 কিলোমিটার পৃথিবীর এই জায়গাটিকে সেন্ট মার্টিন থেকে ওয়াচ করা যায়, কন্ট্রোল করা যায়। এটি এমন একটা ভৌগোলিক প্রেক্ষাপটের জায়গায় অবস্থিত। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আমাদের সেন্ট মার্টিন একেবারে তার কাছে অবস্থিত, আর 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অবস্থিত। সুতরাং এই জায়গাটা আগামী পৃথিবী, আমি গত জুন মাসের 30 তারিখে ঢাকায় একটি প্রোগ্রাম করেছিলাম যে এই জায়গাকে কেন্দ্র করে আপনারা হসরেই দেখতে পারবেন এমন একটি ব্যাটেলফিল্ড তৈরি হবে যেই ব্যাটেলফিল্ডে লক্ষাধিক মানুষের জীবনের অবসান করতে পারে। আজকে আমরা ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা একটু চিন্তা করতে হবে, এদেশের সার্বভৌমত্বকে চিন্তা করতে হবে আপনাদেরকে। এদেশে আমাদের বাংলাদেশের সংবিধানের 43 ধারায় বলা আছে ইউ ক্যান লিভ এভরিওয়ান অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, বাট আমি যদি পার্বত্য চট্টগ্রামে যেতে চাই, এই এলাকায় যেতে চাই, তাহলে আমাকে অনুমতি দিতে হবে। কেন দিতে হবে? এটি কি আমাদের সার্বভৌমত্বের অংশ না? 700 আর্মি ক্যাম্প এখানে ছিল, সে আর্মি ক্যাম্পগুলোকে উঠিয়ে দেওয়ার চুক্তি 1997 সালের 2 ডিসেম্বর আপনারা যদি পার্বত্য শান্তি চুক্তি বলেন, আমরা বলি সেটি বৈষম্য অসম্মতি চুক্তি তখন করা হয়েছিল 88টা বিভিন্ন ধারা উপধারা দিয়ে। আজও আমরা সেটি দেখছি, তার পরিণতি আমরা দেখছি। আজকে সন্তুল আজবার মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে কেন? তাহলে কি আমরা তারা কি দেশের অধিবাসী নাই? তারা কি এদিকে মনে করে না? তারা কি চক্রান্তের অংশ? সুতরাং আমাদের কিন্তু এখন সময় এসেছে 2024 সালের আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ নতুন করে আমরা করতে চাই। সুতরাং আপনারা দেখেন যে আমাদের বেলুবাড়ি, যেটি বাংলাদেশ সংবিধানে 1974 সালে 16 মে ইন্দিরা মুজিব যেটা আলোচনা হলো, সেই আলোচনার অংশ হিসেবে আমরা বেলুবাড়িকে তাদেরকে দিয়েছি। 18.9 মেন পার্বত্য আমাদের পঞ্চগড় থেকে নেপালের গ্যাংটক পর্যন্ত যে জায়গাটা, সেটি আমরা ইন্ডিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছি। আজকে তার মাত্র 105 কিলোমিটার দূরে হাসিমারা বিমানবন্দর তারা বানিয়েছে। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক বাংলাদেশের কাছে নিয়ে স্থাপন করেছে এবং রাফালের মতো বিমানগুলো সেখানে স্থাপন করতেছে। কি কারণ? সুতরাং আমাদের কিন্তু এগুলো ভাবার বিষয়, আমাদেরকে দেখতে হবে এগুলো। পাকিস্তানকে দুই ভাগ করার জন্য তার যে ষড়যন্ত্র, সেটা সে বাস্তবায়ন করছে। বাংলাদেশের মানুষ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এটা ছিল ভারতের উদ্দেশ্য, পাকিস্তানকে ভাগ করে দেওয়া। আমাদের স্বাধীনতাকামী যোদ্ধারা, আমরা যারা আমাদের মুরব্বীরা যারা ছিলেন, ওনাদের যুদ্ধ করে পবিত্র দেশ স্বাধীন করছে। ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না, তার প্রমাণ ভারত বারবার দিচ্ছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা এই দেশের এই সবকিছু শেষ করে দিচ্ছে, ভারতের মুখে কোনো কথা ছিল না। এখন ভারত বলছে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। এখন অগণতান্ত্রিক সরকার এতদিন বলছে বাংলাদেশের ভোটার নির্বাচন, বাংলাদেশের আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 101 সংসদ সদস্য নির্বাচিত,
এসব ব্যাপারে সে কোনো কথাই বলে নাই, কিন্তু এখন সে তখন সে বলছে এই দেশটা হলো আমাদের এই আভ্যন্তরীণ ব্যাপার। এখন সে নাক গলাচ্ছে। আমাদের এখন সে নতুন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কুশি নিয়ে। ভারতের যেসব মুসলমানরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করতেছে এবং তারা ভারত ভাগ হওয়ার আগেই তারা ভারতে অবস্থান করতেছিল, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে বাংলাদেশে কুশি করতেছে, সীমান্ত হত্যা করেই চলছে। আজকে এই ভারতই হলো আমাদের মূল শত্রু, আমাদের স্বাধীনতার মূল শত্রু, আমাদের দেশকে গ্রাস করতে চায়। আমরা দেখেছেন আমাদের সেই স্বৈরাচার শেখ হাসিনা, সে নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম বলে না, চট্টগ্রাম বিভাগ বলে, সে নিয়ে হলো আমাদের চিকেন নেক। সেই চিকেন নেকে ফেনীতে সেই ব্রিজ যেটা করছে আমাদের সার্বভৌম হুমকি, যেন ভারত অত্যন্ত তাড়াতাড়ি আমাদের দেশে হস্তক্ষেপ করতে পারে। এই জন্য সে সেখানে এই ব্রিজ করেছে এবং সেখানে যে ব্যবসার নামে, এই বিজেপ করার নামে যে আপনার যে ভূমি বরাদ্দ দিয়েছে, যেটা আজকে মূল এজেন্ডা আছে, তাদের সকল ভূমি বরাদ্দ বাতিল করতে হবে। এটা আমাদের একসাথে স্লোগান হওয়া উচিত। আমাদের সাংবাদিক ভাইদের এটা বেশি বেশি করে প্রচার করা উচিত। ভারতের শেখ হাসিনার বরাদ্দকৃত ব্যবসার নামে রয়্যাল ঘাঁটি করার জন্য সে এই জায়গা বরাদ্দ দিয়েছে, অর্থাৎ এই জায়গাকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের কথা বারবার বলে গেছে, এটা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। ইউনিসেফের কথা আমাদের সাংবাদিক ভাই যে বলে গেছেন, আর ইউনিসেফে যে কাজটি করতেছে দীর্ঘদিনের পরিকল্পনা, তারা পূর্ব তিমুরের পরিকল্পনা নিয়ে করতেছে। এটা একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ বলবে যে এটাকে স্বাধীন করতে হবে, এই স্বাধীনতা দিতে হবে অথবা ভারতের সাথে মাস ধরতে হবে। সেটার বিপক্ষে আমরা ইসলামিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রথম থেকে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম আদালতে বিচারপতির সামনে উনি অত্যন্ত নমনীয় সুন্দরভাবে বলেছিলেন, মাহমুদুর রহমান যেহেতু কাউকে তোয়াক্কা করেন না, সেজন্য উনি আর ডিয়ারিংলি বিচারপতিদের সামনে বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন। আজকের যারা আমাকে আয়োজন করেছেন, আমি বেশি বক্তব্য রাখতে কারণ আপনি অত্যন্ত ঝামেলার মধ্যে আছি। কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আজকেও দুটো প্রোগ্রাম। আজকে আমি অনুরোধ করব আমাদের যিনি বক্তা, আজকে বক্তা যিনি মেইন বক্তা আর মৌলানা শাহজাহান চৌধুরীর বক্তব্য শুনবো। ওনার শোনার পরে আমি তারপরে আপনাদেরকে ওনার বক্তব্য শোনার জন্য, কারণ উনি ওনার সম্পর্কে আপনাদের নিশ্চয়ই সবার একটা অভিজ্ঞতা। যেখানে শিলিগুড়ি করিডোর আমরা প্রত্যেকটা কথায় কথায় বলি, 12 সেভেন সিস্টারকে আমরা ভেঙে দেব, কারণ আমরা চিকেন নেকের পাশে শিলিগুড়ি করিডোরটা রয়েছে প্রায় 40 কিলোমিটার, আর বাংলাদেশের আমাদের যে চিকেন নেক রয়েছে যার স্থলভাগ রয়েছে মাত্র 25 কিলোমিটার। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভারত বাংলাদেশকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বাংলাদেশ থেকে কিভাবে চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করা হবে, বাংলাদেশের একটি অঙ্গ কিভাবে হানি করা হবে, সেই পরিকল্পনা দীর্ঘমেয়াদী করেই ভারত এগিয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার যে বিষয়, চট্টগ্রাম নিয়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র, এই ভূরাজনৈতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় হোতা হয়েছে ভারত। পাশাপাশি যারা বাংলাদেশের এই অংশটার মধ্যে ভূরাজনৈতিক স্বার্থ রাখেন, ওই সকল রাষ্ট্র আমাদের কাদের উপর আজ বর করছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন বলে আসছি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে, আমরা সেভেন সিস্টার ভেঙে দেব, কিন্তু আমরা কি আসলে এটা জানি সেভেন সিস্টারের কয়টি রাজ্যের মধ্যে ঝামেলা হচ্ছে, বা আমরা চাইলে কয়টি রাজ্য ভেঙে দিতে পারবো? আচ্ছা, আমরা কি এখনো ওই লক্ষ্যমাত্রা ঠিক করেছি যে কতদিনের মধ্যে আমরা সেভেন সিস্টার ভেঙে দিতে পারবো? কিন্তু ভারত তাদের লক্ষ্যমাত্রা অনেক পূর্বে ঠিক করে রেখেছে। 2019 সালে ভারত আমাদের যে মিরসরাই, আমাদের ফেনীতে
2002 সালে চুক্তি করে ইকোনমিক্যাল জোনে মানে অর্থনৈতিক অঞ্চলে, সেখানে 990 একর জমি বরাদ্দ দেওয়া হয় এবং 2015 সালে আপনার মোংলা বন্দরে ভারতকে 110 একর জমি দেওয়া হয়। তাহলে ভারত যে পরিকল্পনা করছেন, আমরা কি পরিকল্পনা করছি? অত্যন্ত দুঃখের বিষয়, যেখানে আমরা বলছি যে আমরা ভারতের সেভেন সিস্টার ভেঙে দেব, আমরা সে স্বপ্ন দেখছি, সেখানে সেই যে শিলিগুড়ি করিডোর, ওই করিডোরের পাশে 3টা বিমান ঘাঁটি রয়েছে, তিনটা বিমান ঘাঁটি এবং 12টার উপর আপনার সেনানিবাস রয়েছে। ভারত ছোট্ট একটা রাষ্ট্র, যারা বলে আপনি তাদের বন্ধু, আমার বন্ধুর জন্য তারা 12টি সেনানিবাস গঠন করে রেখেছে ওখানে। আমরা কি সেটা ইমেজিন করতে পারি? আসলে আমরা কোথায় আছি? আমাদের যে সেকেন্ডে আমরা তার নিরাপত্তার জন্য কি করেছি দেখেন। আমাদের 2টা সেনানিবাস আছে, একটা চট্টগ্রাম সেনানিবাস আর একটা কুমিল্লা সেনানিবাস। এখন যদি ভারত আমাকে হামলা করে, আমি চট্টগ্রাম সেনানিবাস থেকে, যেখানে ভারত বলছে আমি 5 মিনিটের মধ্যে দখল করে ফেলতে পারবো, সেই জায়গাটা অনলি 25 কিলোমিটার জায়গা, ওই জায়গাটা, সেখানে আমি চট্টগ্রাম সেনানিবাস থেকে আপনার ফেনী পর্যন্ত যেতে আমার যে সময় লাগবে, তার আগে কি দখল হয়ে যাবে না? আমরা কি নিশ্চয়তা দিতে পারি? আপনি কুমিল্লা থেকে কখন আসবেন? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো, অলরেডি বিলম্বে ফেনীতে সেনানিবাস গঠন করতে হবে এবং চট্টগ্রামের মিলেশ্বরে তার একটা সেনানিবাস গঠন করতে হবে। চট্টগ্রামের মিলেশ্বরের একটা অংশ আমরা জানি, অনেকেই ওখানে হচ্ছে যে করঘাট নামক একটা ইউনিয়ন আছে, যার ওখানে পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ের মধ্যে আমাদের একটা সেনানিবাস সেখানে স্থাপন করতে হবে। আমরা সেই সেনানিবাস স্থাপন করার দাবি জানাচ্ছি। আমাদের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় রয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। চট্টগ্রাম নিয়ে আপনারা জানেন, আমাদের কয়েকদিন পূর্বে আমাদের যে চট্টগ্রাম বন্দরে আপনারা জানেন একটা কর্তৃপক্ষ দেওয়া হয়েছে, সেখানে 21 জন ভারতীয়কে উচ্চপদস্থ নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমরা যে ভারতের বিরোধিতা করে আজকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই ভারতীয়দেরকে আমরা কি একজন ভারতীয়কে বাংলাদেশ থেকে বের করতে পেরেছি? অথচ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল দিয়ে ভারত ফুসিং করছে। ইতিপূর্বে কখনো দেখা যায়নি পার্বত্য চট্টগ্রামে সংঘাত। আমরা দেখেছি ভারতের সাথে বাংলাদেশের বর্ডার সংঘাত হয়েছে, সেই সংঘাতগুলো হয়েছে বেসিক্যালি সিলেটে হয়েছে, সীমান্ত হত্যা, রাজশাহীতে হয়েছে, রংপুরে হয়েছে, রংপুর বিভাগে। কিন্তু আমাদের যে পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা অত্যন্ত শান্ত অঞ্চল ছিল। এই অঞ্চলটা শান্ত অঞ্চল ছিল। কেন শান্ত অঞ্চল ছিল? চীনের টার্গেট একটা আছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম। আমি কয়েকদিন আগে এই লেখাটা লিখেছি, পার্বত্য চট্টগ্রামের দৃষ্টি কোন দিকে। তো চীনের যদি চিন্তা করবেন, চীন কেন আসবে আমাদের দেশে? চীনের টার্গেট হচ্ছে যে বাণিজ্য, এবং তাদের মূল টার্গেট হচ্ছে বাণিজ্য করা, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা প্রথম সেই থেকে দেশের করতে টার্গেট হচ্ছে তাদের খনিজ সম্পদের দিকে, সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম যেটা মেজরিটি পার্সেন্ট বৌদ্ধিস্ট বসবাস করে, সেক্ষেত্রে চায়নাদের একটা ভূমিকা আছে ওখানে। তারা এই অংশটা কিভাবে তাদের তত্ত্বাবধানে নিবে, বাণিজ্য করবে, খনিজ সম্পদ নিয়ে যাবে, সেটা হচ্ছে ভালো। তবে সবচেয়ে নাটের গুরু হচ্ছে যে ত্রিমুখী বলেছে, আমরা সবচেয়ে নাটের গুরু হচ্ছে যে ইউনিসেফ। আপনারা একটু খেয়াল করে দেখেন, ইউনিসেফ খুব ঠান্ডা মাথায় কিন্তু কাজ করছে। এই জাতিসংঘের অন্তর্ভুক্ত ইউনিসেফটা তারা 97 সালে যখন সংযুক্ত হয়, তার পরবর্তীতেই শেখ হাসিনার সাথে একটা তারা চুক্তি করে। এটা আপনারা অনেকে বলেন না, তারা ব্যক্তিগতভাবে একটা শেখ হাসিনার সাথে তাদের একটা চুক্তি হয়। এই ইউনিসেফের চুক্তিটা কি? 3 পার্বত্য চট্টগ্রামে তারা উন্নয়ন করবে। উন্নয়নটা কি? উন্নয়নটা হচ্ছে যে এই দুর্গম পাহাড়ের মানুষজনের জন্য তারা কাজ করবে।
কিন্তু এখানে কোনো উল্লেখ নাই চুক্তিতে বাঙালিদের করবেন না পাহাড়িদের করবেন, সেটা কোনোদিন তাদের কোনো কিছু উল্লেখ নাই। সেদিকে তারা ওইখানে একটা বৈষম্য আচরণ করছেন আমাদের সাথে। কিভাবে? দুর্গম এলাকার উন্নয়নের নামে এই পার্বত্য চট্টগ্রামের পুরোটাই দুর্গম এলাকা বলা হয়, কিন্তু তারা মনে করে দুর্গম আরো ভিতরে, যত ভিতরে যাবেন তত দুর্গম, জেলা থেকে শহর থেকে যত ভিতরে যাবেন সেটাকে দুর্গম তারা তৈরি করেন। কিন্তু এই দুর্গমের নাম দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামে একটা কনভার্ট সিস্টেম তৈরি করেছেন, তারা খ্রিস্টান অর্গানাইজেশন তৈরি করেছেন, যেখানে আপনি যদি খেয়াল করেন শান্তি চুক্তির আগে পার্বত্য চট্টগ্রামে 3টা জেলায় সেফ 4টা গির্জা ছিল, সেফ 4টা গির্জা, এর বাইরে ছিল না। পরবর্তী তারা শান্তি চুক্তির পর পরে 2011 সাল পর্যন্ত তারা 104টা গির্জা তৈরি করে, 104টা। বর্তমানে 2011 থেকে 2025 সালে বর্তমানে তাদের 320টার অধিক গির্জা এই 3 পার্বত্য চট্টগ্রামে আছে, তারা তৈরি করেছে। তো তাদের কাজটা কি? এই ইউনিসেফ উন্নয়নের, এই উপজাতিদের উন্নয়নের নামে তাদেরকে একটা কনভার্ট তৈরি করতেছে, খ্রিস্টান তারা একটা পায়তারা চলছে। আর তারা এমন কৌশল লাগাচ্ছেন যেটা হচ্ছে যে প্রথমে তারা টার্গেট দেয় সীমান্ত এলাকা, সীমান্ত এলাকায় জাতিগুলো যেগুলো একদম অসচ্ছল, চলাফেরা করতে পারে না, তাদেরকে অর্থনৈতিক যোগান দিচ্ছে, যোগান দিয়ে তারা আস্তে আস্তে কনভার্ট করে নিচ্ছে, কনভার্ট করে তারা খ্রিস্টান করে তারপর তাদের কাজে লাগাচ্ছে। তারা এইভাবে পার্বত্য চট্টগ্রামটাকে তৃণমূলের আগ্রাসনের ভূমিকা করে আছে।